টাকা বললে যদি 300 টাকা চার্জ নিয়ে যায় তাহলে আমার মতন ব্যক্তির অনেক কি সারা বছর আমার যুগ যায়, আমার বাপের যুগ যেতেছে, আমার পোলার যুগ যাবে, তাও তারা এই বিল মিটারের বিল নিবেই। বল একটা করে আরেকটা, তাহলে আমাদের জন্য তো খুব টাফ এগুলা। গলার কাঁটা বিদ্যুতের প্রিপেড মিটার চার্জ প্রত্যাহারের ঘোষণার পরও পকেট কাটছে গ্রাহকের প্রতারণার দৃষ্টান্ত বলছেন বিশেষজ্ঞ। শিগগিরই সমাধানের আশ্বাস। অভ্যুত্থান ঠেকাতে জুলাইয়ের শেষ ভাগে বেপরোয়া ছিল সরকারি বাহিনী। আন্দোলন দমনে নির্যাতন চলে সমন্বয়কদের ওপর। গ্রেফতার হন হাজার হাজার মানুষ, রুখে দাঁড়ায় ছাত্র জনতা। 1 বছর বন্ধ থাকার পর আবারও চালু ঢাকা নারিতা সরাসরি ফ্লাইট। পর্যায়ক্রমে বাড়বে বিমানের ট্রিপ। 2034 সালের মধ্যে বিমান বহরে 50টি উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা। বরিশালের নির্মাণ শেষের 1 বছর পরও চালু হয়নি আধুনিক সাইলো। অকেজো হচ্ছে যন্ত্রাংশ, চুরি যাচ্ছে সম্পদ। প্রকট জনবল সংকট, বিনিয়োগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন। এবং যুক্তরাষ্ট্রের ভিসা H-1B অন্তত 3 বছর বন্ধ রাখার উদ্যোগ ট্রাম্প প্রশাসনের। কঠোর নিয়ম আরোপের প্রস্তাব। সিনেটে বিল উত্থাপন, সীমিত হতে পারে গ্রিন কার্ডের সুযোগ। সকালের সময় সঙ্গে আছে আমি আলিশা ইসলাম। বিদ্যুতের প্রিপেড মিটারের অতিরিক্ত অর্থ প্রত্যাহারের কথা বলা হলেও টাকা কাটছে আগের মতোই। প্রতি মাসে গ্রাহককে পরিশোধ করতে হচ্ছে মিটার ভাড়া, ডিমান্ড চার্জ আর ভ্যাট। একদিকে বেড়েছে বিদ্যুতের দাম, অন্যদিকে চার্জ প্রত্যাহারের ঘোষণাও কার্যকর হচ্ছে না। এতে বাড়ছে গ্রাহক অসন্তোষ। আর এটিকে জ্বালানি খাতে সুশাসনের অভাব হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বিদ্যুৎ বিভাগের দাবি, শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। একটা বাড়তি চাপে ফেলানো, এছাড়া তো অন্য কিছু না। রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ের বাসিন্দা আব্দুর রহমান প্রিপেড মিটারে রিচার্জ করেছিলেন 1500 টাকা, কিন্তু বিদ্যুৎ ব্যবহারের জন্য পেলেন 1269 টাকা। বাকি 231 টাকাই কেটে নেওয়া হয়েছে ভ্যাট, ডিমান্ড চার্জ ও মিটার ভাড়াই। এক হচ্ছে বিদ্যুৎ বিল বাড়ছে, তার মধ্যে গভর্নমেন্ট যে ঘোষণা দিছিল যে চার্জগুলো সব উঠে ফেলবে, সেটাও বন্ধ করে নাই। বিদ্যুতের রেন্টটাও বেড়ে গেছে এবং চার্জ তো আগের যা ছিল তার সবই বহাল আছে। আমাদের জন্য এটা বার্ডেন না, এটা একটা বাড়তি চাপ। যদিও গত 25শে মে সরকারের 100তম দিন পূর্তির সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয় জানায় প্রত্যাহার করা হয়েছে প্রিপেড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ। জনদুর্ভোগ লাঘব করবার জন্য প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করে সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করা হয়েছে। তবে সরকারি ঘোষণা কোথায় কার্যকর হয়েছে তা জানেন না গ্রাহকরা। বরং জুন থেকে গুনতে হচ্ছে বাড়তি বিদ্যুৎ বিল, সেই সাথে প্রতি মাসে কেটে নেওয়া হচ্ছে ভ্যাট, ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া। বিদ্যুতের প্রিপেড মিটার নিয়ে শুরু থেকেই ছিল গ্রাহকের নানা প্রশ্ন। এখন এই প্রিপেড মিটারের চার্জ নিয়ে নীতি নির্ধারণী পর্যায়ে অবস্থান জানানো হচ্ছে একরকম, আর বাস্তব চিত্র তার বিপরীত। এ অবস্থায় স্বাভাবিকভাবেই ধোঁয়াশায় গ্রাহকরা। এগুলা তো সরকার বাদ দিতে চাইছিল, কিন্তু এটার সাথে দেখা গেছে যে আবার বিদ্যুতের দামও বাড়াইছে। এটা আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যায়। 1000 টাকা বললে যদি 300 টাকা চার্জ নিয়ে যায় তাহলে আমার মতন ব্যক্তির অনেক কিচ্ছু। গরিবের তো এসব মরণ। আমরা গরিবে কয় টাকা ইনকাম করি? দেখলাম 1500 টাকা ভরার পরে 1300 টাকা ঢুকলো। এরকম হলে তো হয় না। একটা বল একটা করে আরেকটা, তাহলে আমাদের জন্য তো খুব টাফ এগুলা। আমরা যে টাকা ইনকাম করতেছি তার থেকে দ্বিগুণ খরচ বাড়াচ্ছে তারা। সারা বছর আমার যুগ যায়, আমার বাপের যুগ যেতেছে, আমার পোলার যুগ যাবে, তাও তারা এই বিল মিটারের বিল নিবেই। কেন রে ভাই? বিদ্যুৎ বিভাগ বলছে প্রিপেড মিটারের অতিরিক্ত চার্জের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে শিগগিরই। গ্রাহকের অনুরোধের প্রেক্ষিতে সরকার গুরুত্ব দিয়ে বিষয়টি পর্যালোচনা করছে এবং এই বিষয়ে খুব শীঘ্রই আমাদের সুস্পষ্ট সিদ্ধান্ত আপনাদেরকে জানিয়ে দেয়া হবে। প্রিপেড মিটার নিয়ে গ্রাহকদের সঙ্গে বিদ্যুৎ বিভাগের এমন লুকোচুরি খেলাকে প্রতারণা বলছেন বিশেষজ্ঞরা। সরকারের আদেশ প্রতিপালন না হওয়া, এটা তো একটা বড় ধরনের প্রশাসনিক বিপর্যয় এবং এটা একটা সুশাসন সংকটের ভয়াবহ সংকটের আলামত। সুতরাং এটাকে কোনোভাবেই খাটো করে দেখা যায় না। দেশে বর্তমানে বিদ্যুতের 5 কোটির বেশি গ্রাহকের মধ্যে প্রিপেড মিটারের আওতায় এসেছেন 87,50,000 গ্রাহক। ফারুক ভুঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এবার জুলাইয়ের দিনলিপি। রক্তিম জুলাইয়ের শেষ সময়ে আন্দোলন স্তীমিত করতে সব ধরনের চেষ্টা চালায় শেখ হাসিনা সরকার। এদিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরও 2 সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ।
পতিত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আন্দোলনের নামে সহিংস কর্মকাণ্ডে সম্পৃক্ততা আছে কিনা তা জিজ্ঞাসাবাদ করতেই 5 সমন্বয়ককে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। তবে সবকিছু ছাপিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে আপোষহীন ছিলেন ছাত্র জনতা। 24-27 জুলাই ঘটে যাওয়া ঘটনা প্রবাহ জেনে আসব হাসান ওয়ালির প্রতিবেদনে। হামলা মামলা, কারফিউ, সেনা মোতায়েনের পর আন্দোলন দমাতে এলাকায় এলাকায় ব্লক রেড চলছিল জুলাইয়ের শেষাংশে। 3 সমন্বয়কের পর 27 জুলাই আরও 2 সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহকে হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ। তৎকালীন ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, সমন্বয়কারীদের পরিবার নিরাপত্তা সংকটে ভোগায় তাদের নিরাপত্তা নিশ্চিতে ডিবিতে আনা হয়েছে। নিরাপত্তার স্বার্থেই কিন্তু তাদেরকে আমরা আমাদের ডিবি হেফাজতে নিই। আর সহিংসতায় সংশ্লিষ্টতা খতিয়ে দেখতেই সমন্বয়কদের আনা হয়েছে বলে জানান তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সেফ কাস্টডিতে আমরা নিয়েছি, আমরা তাদের কাছে জিজ্ঞাসা করছি। ডিবি হেফাজতে থাকা তৎকালীন সমন্বয়করা জানান, আন্দোলন থামাতে নির্যাতন চালানো হয় তাদের উপর। ডিবির জাস্ট মিশনটা হচ্ছে যে কোনো মূল্যে আমাদের মুখ দিয়ে তারা বের করবে যে আমরা আন্দোলনটা প্রত্যাহার করে নিচ্ছি। তা আমাদের হাতে না ফোন ছিল, না পেপার দেখতে পারছিলাম, না টিভি দেখতে পারছিলাম, কোনো কিছুরই সুযোগ ছিল না। এবং ওইরকম ছোট্ট একটা জায়গায় একটা চেয়ার ছিল, ওই চেয়ারে বসে আমাদের ঘুমাতে হতো। এবং ওটা টয়লেটের পাশে হওয়ার কারণে মানে এটা খুবই মেন্টালি একটা ট্রমাটাইজড করে ফেলার মতো একটা অবস্থা ছিল, যে এইভাবে প্রসার দিয়ে তারা যে কোনো মূল্যে হচ্ছে আমাদেরকে নমনীয় করবে। এদিন জাতীয় অর্থোপেডিক হাসপাতালে হতাহতদের দেখতে গিয়ে শেখ হাসিনা প্রশ্ন তোলেন, অর্থনীতি পঙ্গু করে দেশকে আবারও ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই কি দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র হচ্ছে? এই আন্দোলন হবে আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো, এতগুলি পরিবার ক্ষতি হলো, এর দায়িত্ব কাদের? তাদের বিচার দেশের মানুষকে করতে হবে। সরকারের মন্ত্রীরাও এদিন উস্কানিমূলক বক্তব্য দেয়া অব্যাহত রাখেন। পাল্টা বক্তব্যও আসে বিরোধী পক্ষ থেকে। 27 জুলাই পর্যন্ত 11 দিনে 9121 জনকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী, যার মধ্যে শুধু রাজধানীতেই গ্রেফতার হয় 2536 জন, আর নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় 210 জনে। তবুও রাজপথ ছাড়েনি ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো। জুলাইয়ের একদম শেষের দিকে, ধরুন বিশেষ করে 27, 28, 29, 30 এবং 31 শেষ দিনগুলোতে যখন খুবই খারাপ পরিস্থিতি চলমান ছিল, তখন আমরা শেষের দিকে অর্থাৎ 27, 28 থেকে আমরা কিন্তু তাদেরকে বলেছি যে 1 দফা ঘোষণা দিতেই হবে। এবং তখন আসলে 9 দফা নিয়ে কাজ চলমান ছিল। এর মধ্যে তারাও আমাদেরকে আশ্বস্ত করেছে। একটি প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করার জন্য, সাকসেস করার জন্য তারেক রহমানের দিক নির্দেশনায় একদম ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে ঢাকা পর্যন্ত আমরা তার দিক নির্দেশনায় কাজ করেছি। আমরা বিভিন্ন পন্থা অবলম্বন করেছি। আমরা আমাদের ফোন, মানি ব্যাগ, আমাদের প্রয়োজনীয় যত সামগ্রী ছিল, স্মার্টফোন থেকে শুরু করে আমরা বাসায় রেখে আসতাম। ফোন রাস্তায় রাস্তায় চেক হতো। আমরা একদিনে নির্মাকেটের প্রোগ্রাম করলে আমরা অন্যদিন পল্টনে করেছি। এদিন 14টি বিদেশি মিশন সরকারের প্রতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানায়। সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে গোটা বাংলাদেশকেই মৃত্যু উপত্যকায় পরিণত করে তৎকালীন শেখ হাসিনা সরকার। কিন্তু স্বৈরাচারের শিকল ভাঙতে রাজপথে অনড় অবস্থান নেয় ছাত্র জনতা। তাদের সেই আপোষহীন প্রতিরোধের আগুনেই টেকনাফ থেকে তেঁতুলিয়া গোটা বাংলা জুড়ে ছড়িয়ে পড়ে গণঅভ্যুত্থানের দাবানল। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 1 বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবারও চালু হলো বাংলাদেশ থেকে জাপানের সরাসরি ফ্লাইট। বাংলাদেশ বিমানে ঢাকা নারিতা ঢাকা প্রথম ফ্লাইট BG 397 ছেড়ে যায় রাত 2:25 ফ্লাইট উদ্বোধন করে বিমানমন্ত্রী বলেন, জাপানে বসবাসরত বাংলাদেশি এবং দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতেই এর সিদ্ধান্ত। শুধু এই ফ্লাইটই নয়, বোয়িং কিনে ও এয়ারবাস লিজ নিয়ে 2034 সালের বিমানের বহর 50টি উড়োজাহাজে উন্নীত করার লক্ষ্য সরকারের। রোববার দিবাগত রাত 2:25 দীর্ঘ 1 বছরেরও বেশি সময় পর আবারও জাপানের নারিতার উদ্দেশ্যে উড়াল দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 376 ফ্লাইট। এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্বোধনী ফ্লাইটের যাত্রীদের খোঁজ খবর নেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ইমিগ্রেশন শেষে যাত্রীরা উঠে যান বিমানে।
এ সময় ফিতা কেটে ফ্লাইটটি উদ্বোধন করা হয়। সংবাদ সম্মেলনে বিমানমন্ত্রী জানান, জাপানে বসবাসরত প্রায় ৪৫,০০০ বাংলাদেশি এবং বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী ৩০০টির বেশি জাপানি প্রতিষ্ঠানের চাহিদা বিবেচনায় এই রুট পুনরায় চালু করা হয়েছে। জাপান ও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্কের জন্য এই ফ্লাইট বেশ ফলপ্রসূ হবে। আমাদের লক্ষ্য শুধু একটি ফ্লাইট পরিচালনা নয়, বাংলাদেশকে বিশ্বের সঙ্গে আরও দ্রুত, আরও শক্তিশালী এবং আরও লাভজনকভাবে সংযুক্ত করা। আজ আমরা শুধু একটি রুট পুনরায় চালু করছি না, বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারিত্বের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করছি। প্রতিমন্ত্রী জানান, বহর সম্প্রসারণে 14টি বোয়িং কেনার চুক্তি হয়েছে। এছাড়াও পরিকল্পনা হয়েছে 10টি এয়ারবাস লিজ নেওয়ার। 2034 সালের মধ্যে বিমানের বহর 50টি উড়োজাহাজে উন্নীত করার লক্ষ্য সরকারের। 2034 সালের মধ্যে 50টির মতো ফ্লাইট থাকে। আমাদের যে ফ্লাইটগুলো আমরা কিনতে যাচ্ছি বোয়িং এবং এয়ারবাস থেকে যে ক্রয় করতে যাচ্ছি, সেগুলি 31 সন থেকে আরম্ভ করে 35 সন পর্যন্ত তারা এই ফ্লাইটগুলি ডেলিভারি করবে। ঢাকা নারিতা রুট লোকসানের কারণে বন্ধ হয়নি জানিয়ে মুনাফা পর্যালোচনা করেই চালু করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট নীতি নির্ধারকেরা। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে সম্ভাবনাময় পায়রায় বিদেশি বিনিয়োগের হাতছানি। অধিগ্রহণ হয়েছে 6,500 একর জমি। পূর্ণাঙ্গ কার্যক্রম চালু আগামী বছর। বিনিয়োগে আগ্রহী চীন, জাপান সহ বিভিন্ন। নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে চাপা দিয়ে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ভেতরে ঢুকে পড়ে বেপরোয়া বাস। ঘটনাস্থলে মারা যান ওই ব্যক্তি। এ সময় আহত হন আরও কয়েকজন। দুর্ঘটনার পরই চালককে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যা 7টার কিছু সময় পর মহাখালী থেকে আবদুল্লাপুরগামী পরিস্থান পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে প্রধান ফটকে ঢুকে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রী ওঠানামার জন্য থামাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতালের ভেতরের গ্যাস কন্ট্রোল রুমের দেয়ালে সজোরে ধাক্কা দেয় বাসটি। ওই পাশে অনেক লোক ছিল, এদিকে দিছে না, ওই লোকটা দাঁড়ানো ছিল, ওই লোক দাঁড়ানো ছিল, ওই লোকের উপর উঠে গেছে আর কি। আমাদের সামনে যে ছিল একটা বাচ্চা, একটা মহিলা, ওই বাচ্চার মহিলার এগুলো কাইটে মেটে গেছে, ওগুলো ওখান থেকে চিকিৎসা করে পরে হেরা চলে গেছে। উনি আমাদের কাছে নামাই, উনি আর ব্রেকই করতে পারতাস না। উনি এই দুর্ঘটনার ঠিক আগ মুহূর্তে হাসপাতালের সামনে দিয়ে কাজ শেষে বাড়ি ফিরছিলেন 3 তারকা হোটেলের কর্মী রফিকুল ইসলাম। বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হন আরও কয়েকজন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কোনোদিন এরকম হয় না আমাদের জীবনে, এই প্রথম দেখলাম। দুর্ঘটনায় গ্যাস কন্ট্রোল রুমের দেয়ালের একটি অংশ ক্ষতিগ্রস্ত হলেও গ্যাস লাইনের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। বড় ধরনের বিস্ফোরণ বা দুর্ঘটনা এড়ানো গেছে অল্পের জন্যে। দুর্ঘটনার পরেই বাসটি জব্দ করে চালককে আটক করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। তিনজন ছিল ওইখানে দাঁড়ানো, বাকিগুলো সরে গেছে। একজনে দুর্ঘটনায় আর কি উনি নিহত হয়েছে, আর চালক আটক আছে, বাসটাও আর কি আটক আছে। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। রাজবাড়ীতে লেভেল ক্রসিংয়ে রেলওয়ের ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া 5টি ওয়াগনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল বাস, 3 হুইলার ও ইজি বাইক। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন 2 জন, আহত অন্তত 8 জন। যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি রেলওয়ের কর্তৃপক্ষের। রেলওয়ের ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল জ্বালানি তেলবাহী ওয়াগন। লেভেল ক্রসিংয়ে বিচ্ছিন্ন হওয়া ওয়াগনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল বাস, 3 হুইলার ও ইজি বাইক। প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার রাতে জ্বালানিবাহী ওয়াগনটি ফরিদপুরের আমিরাবাদ থেকে খুলনা যাচ্ছিল। খানখানাপুর এলাকায় পৌঁছালে লেভেল ক্রসিংয়ে দায়িত্বরত গেটকিপার ব্যারিয়ার নামিয়ে ঢাকা খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ রাখেন। ইঞ্জিনটি 25টি ওয়াগন সহ পার হয় রেল ক্রসিং। এরপর গেট খোলা হলে শুরু হয় যান চলাচল। তৎক্ষণাৎ দ্রুত গতিতে চলে আসে সদ্য পার হয়ে যাওয়া ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন 5টি ওয়াগন। এতে 3 হুইলার ও ইজি বাইকের চালক সহ আহত হন 8 জন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আমার বাড়ি থেকে ফোন দেওয়ার সময় চাচাতো ভাই ফোন দেওয়ার পরে বলছে যে কাকা অ্যাক্সিডেন্ট করছে, অবস্থা খুব খারাপ, ফরিদপুরে যাচ্ছে, দুটো ফরিদপুররা। ওই পাশ থেকে ওই 4টে বগি আসতেছে, কিন্তু ইঞ্জিন নাই, ইঞ্জিন ছাড়া। আর শহরে এইগুলি মনে করেন মায়ের ধাপ ধাপ করে উড়াই দিল। আমি দূর পারে এসে দেখলাম যে মাইন্ডটা এই বগির সাথে গেঁথে গেছে, বাস সাইডে পড়ে আছে, বাসের সাথেও লাগছে। মোটরসাইকেলের একজন লোকের সাথে একেবারে
থেতলে গেছে। যখন গাড়িটা তার গন্তব্য থেকে ছাড়ে তখন তো এটা পর্যবেক্ষণ ভালোভাবে হয়েছে কিনা এটা পুরোপুরিভাবে একটা পর্যবেক্ষণ করার দরকার ছিল। যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি রেলওয়ে কর্তৃপক্ষের। এটা একটা মেকানিক্যাল প্রবলেম, প্রতিমধ্যে কোথাও হয়েছে। মূলত যখন ট্রেনটা পার হয়ে চলে যায় শেষ ট্রেন কোচটা, তখন গেট কিপার মনে করেছে আর ট্রেন নেই, সে গেটটা তুলে দিয়েছে। প্যাসেঞ্জাররা দ্রুত নামার চেষ্টা করছে, সরে যাওয়ার চেষ্টা করছে, সেই কারণে যেটুকু দুর্ঘটনা হয়েছে এটা ব্যাপক আকারে চেয়ে একটু কম হয়েছে। দুর্ঘটনায় নিহত ইজি বাইকের যাত্রী মনোয়ার হোসেনের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ব্রাকপাড়া গ্রামে, আর থ্রি হুইলার যাত্রী আব্দুল মালেকের বাড়ি বালিয়াকান্দি উপজেলার শামুকখোলা গ্রামে। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। দেখছেন সকালের সময়। দক্ষিণাঞ্চলের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বরিশালে 350 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় সর্বাধুনিক প্রযুক্তির খাদ্য গুদাম বা সাইলো। কিন্তু নির্মাণ শেষে হস্তান্তরের 1 বছর পার হতে চললেও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি স্থাপনাটি। অথচ চালুর আগেই অকেজো হওয়ার পথে যন্ত্রাংশ চুরি হচ্ছে কনভেয়ার বেল্টের দামি তার। এতে একদিকে যেমন রাষ্ট্রীয় বিনিয়োগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে, অন্যদিকে স্থানীয় পর্যায়ে খাদ্য সংরক্ষণ ব্যবস্থার ভবিষ্যৎ নিয়েও উঠছে প্রশ্ন। অপূর্ব অপুর রিপোর্ট। স্টিল স্ট্রাকচারের বিশাল এই স্থাপনাটি বরিশালের আধুনিক খাদ্য সংরক্ষণ ব্যবস্থার নতুন দিগন্ত হওয়ার কথা ছিল। লক্ষ্য ছিল নিরাপদে খাদ্যশস্য মজুদ, দুর্যোগে দ্রুত সরবরাহ এবং দক্ষিণাঞ্চলের সংরক্ষণ সক্ষমতা বৃদ্ধি। এখানে রয়েছে মোট 80,000 ঘনমিটারের 16টি স্টিল বিন, যাতে 43,000 মেট্রিক টন চাল মজুদ রাখা যায়। গুণগত মান অক্ষুণ্ণ থাকে অন্তত 3 বছর। কিন্তু 350 কোটি টাকায় নির্মিত সর্বাধুনিক প্রযুক্তির সাইলো নির্মাণ শেষের 1 বছর পার হলেও পুরোদমে চালু হয়নি প্রকল্পটি। এতে অসন্তোষ ছড়াচ্ছে বরিশালবাসীর মাঝে। এইখানে শস্য সংরক্ষণ করার যে সুযোগটা রয়েছে সেটি যখন না করা হয় তখন পরোক্ষভাবে আসলে দুর্যোগের মুখেই মানুষকে ঠেলে দেওয়া হচ্ছে। জনগণের থেকে আহরিত রাজস্ব দিয়ে প্রকল্প করা হলো, সেই প্রকল্প যদি রাষ্ট্রের জনগণের কল্যাণে যদি ব্যবহৃত না হতে পারে তাহলে এই প্রকল্প দিয়ে লাভ কি? বিশেষজ্ঞদের মতে অবকাঠামো নির্মাণই প্রকল্পের শেষ নয়, সময় মতো পরিচালনা শুরু করাও সমান গুরুত্বপূর্ণ। অন্যথায় সরকারি বিনিয়োগের প্রত্যাশিত সুফল অর্জনে বিলম্ব হয়, আর দীর্ঘদিন অব্যবহৃত থাকলে অবকাঠামোরও ক্ষতির আশঙ্কা তৈরি হয়। চিঠি চালাচালি চলছে বলে জানান আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা। যদি এটা দীর্ঘদিন ব্যবহার না করা হয়, পরবর্তীতে যখন আবার ওটা সচল করতে যাব তখন ওটার পিছনে আবার বাড়তি ব্যয়ও হতে পারে। ড্রেজিং করে এটা নাব্যতা বাড়ালে সাইলোটা আর কি আশা করা যায় পুরোদমে চালু করা যাবে। 2023 সালের আগস্টে বরিশাল শহরের কীর্তনখোলা নদী ঘেঁষা 30 গোডাউন সংলগ্ন 5 একর জায়গা জুড়ে খাদ্য গুদামটির কাজ শুরু হয়। সড়কপথের পাশাপাশি কথা ছিল এই নদীপথেও কনভেয়ার বেল্টের মাধ্যমে চাল আনা নেওয়া করা হবে সাইলোতে। কিন্তু চালু করার আগেই এই কনভেয়ার বেল্টের দামি দামি সব তার এখন প্রতিনিয়ত চুরি হয়ে যাচ্ছে। নিরাপত্তাহীনতায় ভুগছে খোদ এখানকার নিরাপত্তা কর্মীরাই। কবে নাগাদ এটি চালু করা হবে স্থানীয় পর্যায়ে তা কেউই জানে না। অথচ 1 বছরেরও বেশি সময় হয়ে গিয়েছে ঠিকাদারদের কাছ থেকে সাইলো প্রকল্পটি বুঝে নেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট আরও বলছেন, জনবল নিয়োগ না থাকায় পুরোপুরি কার্যক্রম শুরুতে কিছুটা বিলম্ব হচ্ছে। ড্রেজিং কার্যক্রম দাপ্তরিক পর্যায়ে চলমান আছে। আমাদের এমওইউ করা হয়েছে বিআইডব্লিউটিএ ডিপার্টমেন্টের সাথে। ড্রেজিং করা গেলে আমরা আশা করছি যে তারপরে আমরা নৌপথটা সম্পূর্ণরূপে চালু করতে পারবো। রাষ্ট্রীয় অর্থে নির্মিত বড় প্রকল্পগুলোর ক্ষেত্রে সময় মতো পরিচালনা নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি বিলম্বের কারণ ও সমাধান নিয়েও স্বচ্ছ ব্যাখ্যা প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা। বরিশালের এই সাইলো কবে পূর্ণাঙ্গভাবে চালু হবে এখন সেই অপেক্ষায় স্থানীয়রা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। বিদেশি বিনিয়োগে নতুন সম্ভাবনাময় কেন্দ্র হয়ে উঠছে পায়রা সমুদ্র বন্দর। প্রায় 6,000 একর শিল্পায়ন উপযোগী অধিগ্রহণকৃত জমি ঘিরে বাড়ছে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আগ্রহ। বিশেষজ্ঞদের মতে পরিকল্পিত শিল্পাঞ্চল গড়ে তোলা গেলে দক্ষিণাঞ্চলে হয়ে উঠতে পারে দেশের নতুন অর্থনৈতিক প্রবৃদ্ধির কেন্দ্র। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, চীন, জাপান, সৌদি আরব ও দক্ষিণ কোরিয়া সহ কয়েকটি দেশের বিনিয়োগকারীরা ইতোমধ্যে আগ্রহ দেখিয়েছেন। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে ক্যামেরায় ছিলেন তকিব পেদা।
দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে 2016 সালে যাত্রা শুরু করে দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা। তবে দীর্ঘদিন ড্রেজিং জটিলতা, নাব্য সংকট এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে সম্ভাবনার চেয়ে বেশি আলোচনায় ছিল বন্দরটি। তবে সেই পরিস্থিতি ধীরে ধীরে বদলাচ্ছে। অবকাঠামো উন্নয়ন, নৌপথের সক্ষমতা বৃদ্ধি এবং শিল্পায়নের জন্য বিশাল পরিসরের জমি সব মিলিয়ে নতুন করে গুরুত্ব পাচ্ছে পায়রা সমুদ্র বন্দর। চট্টগ্রাম বন্দরের তুলনায় প্রায় 2.5 গুণ বেশি অধিগ্রহণ করা জমি রয়েছে এখানে, যা ভবিষ্যৎ শিল্পায়ন ও বিদেশি বিনিয়োগের জন্য বড় সুবিধা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বন্দরটি নির্মাণে অধিগ্রহণ করা হয়েছে প্রায় 6,000 একর জমি। বিশেষজ্ঞরা বলছেন, বিশাল এই জায়গার কার্যকর ও পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করা গেলে শুধু দক্ষিণাঞ্চল নয়, গোটা দেশের অর্থনীতিতে যোগ করবে নতুন মাত্রা। ইতিমধ্যে চায়না, কোরিয়া, জাপান এই বন্দরের জন্য আগ্রহ প্রকাশ করেছে বিনিয়োগের জন্য। আরও বেশি বেশি বিনিয়োগ আকর্ষণ করতে হবে। আমাদের বিশেষ করে চাহিদা সম্পন্ন দেশের এবং বিদেশের চাহিদা অনুযায়ী শিল্পায়ন তৈরি করতে হবে। বহির্বিশ্বের সাথে হাই কোয়ালিটি প্রোডাকশন দিয়ে, মেটেরিয়ালসটা প্রোডাকশন দিয়ে আমরা এই পায়রা বন্দর থেকে আমরা রপ্তানি করে আমাদের রেভিনিউ, আমাদের যে অর্থনৈতিক স্বাবলম্বী, এইরা পায়রা বন্দর থেকেই সম্ভব। বন্দর কর্তৃপক্ষ বলছে, আন্তর্জাতিক নৌসংযোগ, আধুনিক মাস্টার প্ল্যান এবং বিনিয়োগের উপযোগী প্রস্তুত জমির কারণে দেশি বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ ক্রমেই বাড়ছে। ইতিমধ্যে চীন, জাপান, সৌদি আরব ও দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা আগ্রহ দেখাচ্ছে। ইনভেস্টররাই আমাদেরকে নক দিচ্ছেন। তারা যখন জানেন যে এখানে পায়রা একটা বন্দর হচ্ছে এবং তারা জানে যে আমাদের পায়রা বন্দরে 6,000 একর জায়গা আছে, আমরা এখন ওনাদেরকে বলবো যে আপনারা আসেন, এই যে আমি প্লট এরিয়া দিয়ে দিলাম, আপনারা এখানে কাজ শুরু করে দেন। এখনো পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রম শুরু না হলেও পায়রা সমুদ্র বন্দরে এ পর্যন্ত 7,000-এর বেশি দেশি বিদেশি বাণিজ্যিক জাহাজ পণ্য খালাস করেছে। পায়রা বন্দর শুরু থেকে এখন পর্যন্ত প্রায় কাস্টম এবং বন্দর কর্তৃপক্ষ মিলে প্রায় 2600 কোটি টাকা আয় করতে সক্ষম হয়। এর মধ্যে বন্দরের প্রায় 950 কোটি টাকা রাজস্ব আয় হয়। বন্দর কর্তৃপক্ষের আশা, আন্ধারমানিক নদীর উপর নির্মাণাধীন 6 লেনের সেতুর কাজ শেষ হলে আগামী বছরের শুরুতেই পূর্ণাঙ্গ কার্যক্রমে যাবে দেশের তৃতীয় সমুদ্র বন্দর। তখন শিল্পায়ন, কর্মসংস্থান এবং বিদেশি বিনিয়োগে নতুন অধ্যায়ের সূচনা হবে দক্ষিণাঞ্চলে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশের চরম আকাল। গত 4 মাস ধরে জীবন জীবিকার সংকটে পড়েছেন জেলার 2 লক্ষাধিক মৎস্যজীবী। বেশি দামের জ্বালানি পুড়িয়ে নদী থেকে ফিরছেন খালি হাতে। দিন দিন বাড়ছে দাদনের বোঝা। লোকসানের মুখে দিশেহারা ব্যবসায়ীরাও। তবে গতিপথে বাঁধা প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট সমস্যার কারণেই নদীতে ইলিশ সংকট বাড়ছে ধারণা মৎস্য বিভাগের। নাসিরউদ্দিন লিটনের রিপোর্ট, ছবি তুলেছেন উৎপল দেবনাথ। উচ্চ মূল্যের জ্বালানি খরচ পোষাতে না পেরে ইঞ্জিন চালিত ট্রলার রেখে দাঁড়ের নৌকায় মাছ শিকারে মেঘনায় নামেন বয়োবৃদ্ধ জেলে জালাল আহমদ ও অজুদ মাঝি। তবে গাম ঝরানো কষ্টের পরও ইলিশ না পাওয়ায় আয়ের পরিবর্তে দেনাই বাড়ছে। 20 দিন পরে 2টা মাছ পাইছি। টাঙ্গে যাই, জাল হালাই বালা, ওটা চিরা, এখানে আবার করতে দানা করে 5,000 টাকা 10,000 টাকা জাল। এই শরীরে কামাই জায়গায় ভাত, গাঙে যায় মাছ, একজন তো আনচয়, সুদূর আনচয়, খাইচয়, যেচয়, এই অবস্থা। নদীতে ইলিশ পাওয়ার জন্য টানা বৃষ্টি ও তীব্র স্রোত, সব ধরনের অনুকূল পরিবেশ রয়েছে, কিন্তু নেই কাঙ্ক্ষিত ইলিশের দেখা, নেই নদীর অন্যান্য মাছও। জেলেরা জানান, ভোলার মেঘনায় মাছ ধরার ছোট ও মাঝারি ট্রলারগুলোতে জ্বালানি ও খাবারে দিনে 2 থেকে 4,000 টাকা খরচ হয়। গত 4 মাস ধরে বেশিরভাগ ট্রলার ঘাটে ফিরছে শূন্য হাতে। কিছু ট্রলার সামান্য ইলিশ পেলেও তাতে জ্বালানি খরচও উঠছে না। কিন্তু বিকল্প কর্মসংস্থান না থাকায় অনেকটা বাধ্য হয়ে দোকান থেকে বকেয়া জ্বালানি ও খাদ্য নিয়ে নদীতে যাচ্ছেন অনেক জেলে। আবার বাড়ছে মহাজনের দাদন ও এনজিওর ঋণ। ইলিশ শিকারীদের জাল জ্বালানি দিয়ে বড় ধরনের লোকসানে পড়েছেন ব্যবসায়ীরাও। এই বছর আমাদের ইলিশের এমন অকাল ধস পড়েছে, সবাই ক্ষতিগ্রস্ত। মাছ যা পাইছি তার চেয়ে আমাদের খরচা আরও বেশি। আমাদের নদীতে গেলে আমরা দেনা হই, নদীতে কোনো মাছ নাই। তারা মাছ পায় না, আমাদের কোনো ইনকাম হয় না। এতে আমাদের ব্যাংক ঋণ ভারী হইতেছে। দ্রুতভাবে যদি জেলেদেরকে বিভিন্ন বিকল্প কর্মসংস্থানের ভিতরে না নেওয়া হয়,
তাহলে কিন্তু এই নদীতে মাছ ধরা টোটাল বন্ধ হয়ে যাইব। গতিপথে বাধা, প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্টি সমস্যার কারণে নদীতে ইলিশ সংকট বাড়ছে। তবে বর্তমানে ইলিশ কম ধরা পড়লেও মৌসুমের বাকি সময়ে ইলিশ বাড়ার আশা মৎস্য বিভাগের। ডিম দেওয়ার পরে যে জাটকাগুলা, এটা হয়তো তারা তাদের গতিপথে কোথাও বাধাগ্রস্ত হয়েছে। বাধাগ্রস্ত হওয়ার কারণে তাদের যেহেতু সমুদ্রে যেতে হয়, সমুদ্রে তারা যেতে পারে নাই। যেতে না পারায় তাদের জীবনচক্রটা ওইভাবে সম্পূর্ণ হয় না। চলতি 2026 ও 2027 মৌসুমে জেলায় 1,80,000 মেট্রিক টন ইলিশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। অল্প খরচ ও পরিচর্যা ছাড়াই লাভজনক হওয়ায় পিরোজপুরে দিন দিন বাড়ছে আমড়ার চাষ। চলতি বছর ফলটি বিক্রি করে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 30 কোটি টাকা। পরিকল্পিতভাবে আমড়া চাষের জন্য চাষিদের যথাযথ পরামর্শ দেওয়া হচ্ছে, জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। জিয়াউল হকের তথ্য ও তরিকুল ইসলাম অবির ছবিতে রিপোর্ট। বরিশালের সুস্বাদু আমড়ার খ্যাতি দেশ জুড়ে, যার উল্লেখযোগ্য অংশ চাষ হয় পিরোজপুরে। জেলার 7 উপজেলায় আমড়ার চাষ হলেও সদর উপজেলার কিছু অংশ নাজিরপুর, কাউখালী ও নেছারাবাদে বেশি চাষ হয়। 10 থেকে 12 বছর ধরে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে সুস্বাদু ক্যারোটিন সমৃদ্ধ এই ফল। বর্তমানে জমি ছাড়াও রাস্তার 2 ধারে পরিত্যক্ত স্থানে আমড়া চাষ করে লাভবান হচ্ছেন চাষিরা। গ্রামে বা রাস্তার পাশে সব জায়গায় আমড়া হয়। এগুলো বিক্রি হয় আপনার ইন্দিরা, স্বরূপখালী, কাউখালী, এখানে দাম গাছ হিসাবে কোনোটা 500, 1000, কোনোটা বেশি হয় 2000, 2500 হয় একটা গাছ। গাছ রোপণের পর থেকে মাত্র 3 থেকে 4 বছরের মধ্যে ফল পাওয়া যায়। একটি গাছ থেকে প্রতি বছর গড়ে 2 থেকে 4 মণ আমড়া পাওয়া যায়। পাইকারি বাজারে প্রতি মণ বিক্রি হয় 800 থেকে 900 টাকায়। আর পাইকাররা গাছ থেকে আমড়া কিনে নিয়ে যাওয়ায় তেমন কোনো ভোগান্তিও নেই। লঞ্চ এবং ট্রাকে যাতায়াত ব্যবস্থা ভালো হওয়ায় সহজেই দেশের বিভিন্ন প্রান্তে পাঠাতে পারেন বাগানীরা। যে সময় আমরা ছোট ছোট থাকে তখন কিনি, বড় হলে বিক্রি করি। পরিকল্পিতভাবে আমরা চাষের জন্য চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই জেলায় প্রায় 30 কোটি টাকার আমরা বিক্রি হয়। আমরা চাষে কৃষকরা দিন দিন লাভবান হচ্ছে এবং আমরা কৃষি বিভাগ থেকে তাদের এই বিভিন্ন রকমের পরামর্শ দিয়ে যাচ্ছি তাদের আমরা গাছের পরিচর্যা করার জন্য। জেলায় 577 হেক্টর জমিতে আমড়ার বাগান রয়েছে, যা থেকে 10,124 মেট্রিক টন ফল উৎপাদনের আশা কৃষি বিভাগের। সময় সংবাদ, পিরোজপুর। দিনাজপুরে বোরো মৌসুমে চলছে ধানের জমজমাট বেচাকেনা। বিক্রেতাদের অভিযোগ, চিকন ধানের কাঙ্ক্ষিত দাম পেলেও মিলছে না মোটা ধানের দাম। ধান বেচাকেনার আরও খবর জানাতে সদর উপজেলার গোপালগঞ্জ হাটে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল, যাচ্ছি তার কাছে। সদর উপজেলার গোপালগঞ্জ হাটে সকাল থেকে কিন্তু কৃষকরা তাদের ধান বিক্রির জন্য এই হাটে নিয়ে আসছেন। আজকের যে হাটের যে বাজার সেটি হচ্ছে সুগন্ধি চিকন ধানের দামটা কিন্তু অনেক বেশি, কিন্তু মোটা ধানের দাম কৃষকরা সেভাবে পাচ্ছেন না। আজকে বাজারে কৃষকদের কাছ থেকে যেটা তথ্য নিয়েছি যে 90 জিরা কাটারি ধানটি সেটা প্রতি মণ বিক্রি হচ্ছে আপনার 3200 থেকে 3300 টাকা, আর বগুড়া কাটারি যেটা বিক্রি হচ্ছে আপনার 1500 থেকে আপনার 1600 টাকা, এবং মোটা যে ধানগুলো সেগুলো কিন্তু 1100 থেকে 1000 টাকার বেশি বিক্রি হচ্ছে না। এবং কৃষকরা যেটা বলছেন যে এই বড় মৌসুম প্রায় শেষের দিকে, এখন তারা ধান নিয়ে এখানে আসছেন, কিন্তু তাদের চিকন ধানের দাম তাদের পোষাইলেও কিন্তু মোটা ধানের দাম না পোষার কারণে তারা একটা লোকসানের মুখে পড়েছেন বলে তারা যেটা জানিয়েছেন। তারা বলছেন যে এইবার কিন্তু সুগন্ধি চিকন ধানটি কিন্তু উৎপাদন কিছুটা কম হয়েছে, তারপরে তারা আপনার সন্তোষজনক এখানে দাম পাচ্ছেন, কিন্তু মোটা ধানের যে দাম পাওয়ার কথা ছিল সেটাতে পাচ্ছেন না। তারা বারবার যে কথাটা বলছেন যে কৃষি উপকরণের দাম কিন্তু অনেক বেশি, সারের জন্য তাদের সবচেয়ে বেশি তাদের কষ্ট করতে হয়। যে এবার কৃষি উপকরণের দাম বেশি কারণে উৎপাদন খরচও তাদের অনেক বেশি পড়েছে। এই যে গোপালগঞ্জ হাট, এছাড়া প্রতিটি হাটেই কিন্তু আপনার এই ধান তারা কেনাবেচা করছে। এবং সরকারি যে মূল্য, এবার দিনাজপুরে আপনার 12,500 মেট্রিক টন ধান কৃষকদের কাছ থেকে নেওয়ার কথা থাকলেও আমরা যেটা তথ্য নিয়েছি এখন পর্যন্ত কিন্তু সরকারের ঘরে কিন্তু লক্ষ্যমাত্রা আপনার অর্জিত হয় নাই। কৃষকরা কিন্তু সে দামে ধান দিতে তারা পারছেন না। তো আমার কাছ থেকে গোপালগঞ্জ হাটে ধান কেনাবেচার সর্বশেষ এই ছিল। সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুরে। দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন।
81 জন চিকিৎসকের অনুকূলে কর্মরত 15 জন, 55টি মেডিকেল অফিসার পদের 47টি শূন্য, 17টি কনসালটেন্ট পদে কর্মরত 3 জন। এমন তীব্র চিকিৎসক সংকট নিয়ে চলছে বরগুনা জেনারেল হাসপাতাল। চিকিৎসা সেবা পেতে ভোগান্তি আর হয়রানি পোহাতে হচ্ছে বরগুনার বাসিন্দাদের। স্বাস্থ্য বিভাগ বলছে, শূন্য পদে চিকিৎসক পদায়নের জন্য প্রতি মাসে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হচ্ছে। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। বরগুনার প্রায় 12 লাখ মানুষের চিকিৎসা সেবার ভরসাস্থল 250 শয্যা বিশিষ্ট বরগুনা জেনারেল হাসপাতাল। তবে তীব্র চিকিৎসক সংকটে ধুঁকছে হাসপাতালটি। এতে ভোগান্তির শেষ নেই স্থানীয় বাসিন্দাদের। তাদের অভিযোগ, হাসপাতালে চিকিৎসা সেবা পেতে বেগ পেতে হচ্ছে। জটিল রোগী আসলেই রেফার করা হচ্ছে বরিশালে। ব্যয়ের পাশাপাশি বাড়ছে ভোগান্তি। চিকিৎসক সংকটের জন্য স্বাস্থ্য বিভাগের গাফিলতিকে দায়ী করছেন স্থানীয়রা। যদি এখানে পর্যাপ্ত ডাক্তার থাকতো তাহলে অনেক মানুষ চিকিৎসা পাইত। অন্যান্য সুযোগ সুবিধা একটু কম থাকার কারণেও ডাক্তাররা এখানে আসতে চাচ্ছে না। হাসপাতালে 81 জন চিকিৎসকের অনুকূলে কর্মরত 15 জন। এর মধ্যে 55টি মেডিকেল অফিসার পদের 47টি শূন্য, 17টি কনসালটেন্ট পদের অনুকূলে কর্মরত মাত্র 3 জন। তীব্র চিকিৎসক সংকটের কারণে কর্মরত চিকিৎসকরা সেবা প্রদান করতে হিমশিম খাচ্ছেন। অন্যদিকে কাঙ্ক্ষিত সেবা দিতে ব্যর্থ হচ্ছেন বলে দাবি খোদ চিকিৎসকদেরই। বহির্বিভাগে একজন চিকিৎসককে 150-200 রোগী দেখতে হয়, তখন একজন রোগী সময় পায় কম। এত বিশাল সংখ্যক রোগীর চাপ মাত্র 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে পূরণ করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি, আমরা অফিসিয়ালি চিঠি লিখেছি, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। আমরা সকলের সহযোগিতা চাই যেন অচিরেই আমাদের এই চিকিৎসক সংকট দূর হয়ে এই বিশাল জেলার চিকিৎসা সেবা আমরা সঠিকভাবে প্রদান করতে পারি। তবে চিকিৎসক সংকট নিরসনের চেষ্টা চলছে বলে দাবি বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার। আমাদের নতুন ডাক্তার নিয়োগ হইলে এই সমস্যা থাকবে না। হাসপাতালটিতে বহির্বিভাগে গড়ে প্রতিদিন 6 শতাধিক রোগী চিকিৎসা গ্রহণ করেন। এছাড়া ভর্তি থেকে চিকিৎসা নেন 3.5 শতাধিক রোগী। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। আওয়ামী লীগ সরকার পতনের পর পটুয়াখালীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের 23টি প্রকল্পের কাজ অসমাপ্ত রেখে পালিয়ে যায় ঠিকাদার। সময়মতো কাজ শেষ না হওয়ায় দীর্ঘ ভোগান্তিতে এলাকাবাসী। কর্তৃপক্ষ বলছে, কয়েকটি প্রকল্পে ঠিকাদারের সঙ্গে চুক্তি বাতিলের প্রশাসনিক অনুমোদন হয়েছে। শিগগিরই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে প্রকল্পগুলোতে নতুন ঠিকাদার নিয়োগ দেওয়া হবে। সুজন দামের ছবি এবং মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। অসম্পূর্ণ ড্রেনেজ ব্যবস্থা, বর্ষায় পানি জমে সড়কের বেহাল দশা, ব্রিজের কাজও অসমাপ্ত। 2021 থেকে 2024 অর্থ বছরে এডিপি-ভুক্ত প্রকল্পের আওতায় পটুয়াখালীতে 93 কোটি 21,76,000 টাকার প্রকল্পগুলো বাস্তবায়নে কার্যাদেশ দেয়া হয়। কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ইফতি ইটিসিএল প্রাইভেট লিমিটেড। এর মধ্যে গলাচিপা, মির্জাগঞ্জ, কলাপাড়া, দুমকি, রাঙাবালি ও সদর উপজেলায় মোট 23টি প্রকল্পের কোনোটি যথাযথভাবে সম্পূর্ণ হয়নি। করমজাতলা পশুরবুনিয়া সড়কটি নির্মাণ কাজ শুরু হয় 2023 সালে। 2024 সালের 5 আগস্টের পর ঠিকাদার পালিয়ে যায়। এতে ভোগান্তি পোহাচ্ছে অন্তত 3 গ্রামের কয়েক হাজার মানুষ। যানবাহন চলাচলও বাধাগ্রস্ত হচ্ছে। 5 তারিখের পর এই রাস্তার কাম টোটালি বন্ধ হয়ে গেছে। এই রাস্তার কন্ট্রাক্টর পর্যন্ত পলাইয়ে গেছে। আমরা এইখানের জনগণ খুবই অসহায় হয়ে গেছি। প্রায় 4 থেকে 5 কিলোমিটার ঘুরে তারপরে রোগীগুলো হসপিটাল নিতে হয়। জামা কাপড়ে কাদা সেটে, তাই আমাদের রাস্তাটা জরুরি প্রয়োজন। কয়েকটি প্রকল্পে ঠিকাদারের সঙ্গে চুক্তি বাতিলের প্রশাসনিক অনুমোদন হয়েছে। শিগগিরই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে সেসব প্রকল্পে নতুন ঠিকাদার নিয়োগ দিয়ে কাজ শেষ করার আশ্বাস এলজিডি নির্বাহী প্রকৌশলীর। আগের কন্ট্রাক্টগুলো শেষ করে ক্যান্সেল করে তাদের ডিভারমেন্ট করে পুনরায় আমরা রিমেনিং অংশের এস্টিমেট করে অনুমোদন নিয়ে আবার টেন্ডারে যাব। 52টি প্রকল্পের 23টির কাজ অসম্পূর্ণ থাকায় 2 বছর ধরে ভোগান্তিতে লক্ষাধিক মানুষ। সময় সংবাদ, পটুয়াখালী। পর্যটন নীতিমালা মানা হচ্ছে না ঝালকাঠির ভাসমান পেয়ারা বাগানে। উচ্চ শব্দের সাউন্ড বক্স আর পানিতে লাফিয়ে এক শ্রেণীর কিশোর তরুণ নষ্ট করছে প্রাকৃতিক পরিবেশ। ঘটছে মৃত্যুর ঘটনাও। ভ্রমণে আসা পর্যটকদের খাবারের প্লেট, গ্লাস খালে ভাসতে থাকায় ঘটছে পরিবেশ দূষণও।
পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। প্রকৃতির নীরবতা ভেঙে নৌকায় উচ্চশব্দে বাজানো হচ্ছে গান। পর্যটকদের এমন বেপরোয়া শব্দ দূষণে হারিয়ে যাচ্ছে প্রকৃতির স্বাভাবিক পরিবেশ। ঝালকাঠির ভাসমান পেয়ারা বাজারে ঘটছে এমন ঘটনা। বর্ষা মৌসুমের 2 মাস পেয়ারার ভাসমান বাজারে বসে সদরের বেশ কয়েকটি গ্রামে, এর মধ্যে ভীমরুলি অন্যতম। দেশ বিদেশের ভ্রমণ পিপাসুরা পানিতে ভেসে পেয়ারা বেচাকেনা দেখে মুগ্ধ হন, কিন্তু এখানে প্রশাসনের পক্ষ থেকে পর্যটনের কোনো নীতিমালা না থাকায় নষ্ট হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। দলে দলে আসা পর্যটকদের খাবারের প্লেট গ্লাস খালে ভেসে ঘটছে পরিবেশ দূষণও। একদিকে এক শ্রেণীর উচ্ছ্বাসিত কিশোর তরুণ বর্ষার গভীর খালে সাঁতার কাটতে নেমে ঘটছে দুর্ঘটনাও। পর্যটক আসে ট্রলারে আসে এবং তারা ওই বক্স বাজায় উচ্চস্বরে এবং লাফালাফি করে, উচ্ছৃঙ্খলতা করে। উচ্ছৃঙ্খলভাবে আইয়া বক্সগুলো বাজায়, এজন্য এখানে মানুষ এগুলো আমরা খুশি না। আমাদের হার্টের ক্ষতি হয়, ওই বক্সের বাড়িতে আমাকে কলজে সহ কাঁপে। কিছু বললেও তারা ওইগুলা ভুরুক্ষেপ করে না, বরঞ্চ তাদের উপর উৎক্ষিপ্ত হয়। তবে প্রশাসন বলছে পুলিশ মোতায়েন, সাউন্ড সিস্টেম সম্পূর্ণ বন্ধ করা ও মোবাইল কোর্ট সহ পর্যটনে সার্বিক শৃঙ্খলায় নিয়ে আসার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে আমাদের যা যা করার প্রয়োজন প্রশাসন সকল ব্যবস্থাই গ্রহণ করেছে। ডিসির নির্দেশনায় আমরা ইতিমধ্যে অনেক কার্যকরী কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। গ্রাম পুলিশরা ওখানে সার্বক্ষণিক থাকছে, কোনোভাবেই যাতে ওখানে কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয়। সদর উপজেলার 15টি গ্রামে 562 হেক্টর জমিতে পেয়ারার বাগান রয়েছে। সময় সংবাদ, ঝালকাঠি। দেখছেন সকালে সময়। মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশন পরিদর্শন করেছেন দেশটিতে সফররত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এ সময় হাই কমিশনের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন তিনি, মতবিনিময় করেন কর্মকর্তাদের সঙ্গে। সেবাগ্রহীতাদের সমস্যার কথা শুনে তা সমাধানে প্রয়োজনীয় নির্দেশনাও দেন পররাষ্ট্রমন্ত্রী। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে রিপোর্ট। স্বাধীনতার 61তম বার্ষিকী উদযাপনে অংশ নিতে 3 দিনের রাষ্ট্রীয় সফরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এখন মালদ্বীপে। সফরের অংশ হিসেবে রোববার তিনি মালদ্বীপে বাংলাদেশ হাই কমিশনার পরিদর্শন করেন। এ সময় হাইকমিশনে সেবা নিতে আসা প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। বিশেষ করে মালদ্বীপে বাংলাদেশের একটি বাণিজ্যিক ব্যাংকের শাখা স্থাপন, বৈধভাবে রেমিটেন্স পাঠানোর সুবিধা বৃদ্ধি এবং ঢাকা মালে রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা করেন। একই সঙ্গে প্রবাসীদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন তিনি। সেবাগ্রহীতাদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করে হয়রানি মুক্ত পরিবেশ বজায় রাখার আহ্বান জানান খলিলুর রহমান। পরে হাইকমিশনের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মত বিনিময় করেন ডক্টর খলিলুর রহমান। দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে আন্তরিকতা, পেশাদারিত্ব, সততা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। হাইকমিশনের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন পররাষ্ট্রমন্ত্রী। আধুনিক সেবা পদ্ধতি, পরিচ্ছন্ন ও সুসংগঠিত প্রবাসী বান্ধব অফিস দেখে তিনি মুগ্ধতা প্রকাশ করেন। হাইকমিশনার ডক্টর নাজমুল ইসলাম সহ মিশনের কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও নিষ্ঠা, আন্তরিকতার সঙ্গে প্রবাসীদের সেবা দেওয়ার আহ্বান জানান ডক্টর খলিলুর রহমান। মালদ্বীপ, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে বিদেশি দক্ষ কর্মীদের জন্য সবচেয়ে জনপ্রিয় ভিসা H-1B বন্ধ রাখার উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। H-1B ভিসা কর্মসূচি অন্তত 3 বছরের জন্য স্থগিত এবং নিয়ম আরও কঠোর করার প্রস্তাব দিয়ে সিনেটে বিল উত্থাপন করেছেন রিপাবলিকান সিনেটর টিম শেহি। এই বিল পাশ হলে বিদেশি কর্মী নিয়োগ, গ্রিন কার্ডের সুযোগ এবং পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে নেয়ার ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে। যুক্তরাষ্ট্রে বিদেশি দক্ষ কর্মীদের জন্য বড় ধাক্কার ইঙ্গিত। সবচেয়ে জনপ্রিয় H-1B ক্যাটাগরির ভিসা কর্মসূচিতে বড় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সমর্থনে রিপাবলিকান সিনেটর টিম শেহি সিনেটে অ্যান্ড H-1B অ্যাবিউজড অ্যাক্ট শীর্ষক একটি বিল উত্থাপন করেন। প্রস্তাব অনুযায়ী আগামী 3 বছরের জন্য নতুন কোনো H-1B ভিসা ইস্যু করা হবে না। এ সময় পুরো কর্মসূচি পুনর্মূল্যায়ন করে ভবিষ্যতে আরও কঠোর শর্তে ভিসা চালুর পরিকল্পনা রয়েছে।
বিলটির সমর্থকদের দাবি H1B কর্মসূচি মূলত যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মীর ঘাটতি পূরণের জন্য চালু হলেও অনেক প্রতিষ্ঠান কম খরচে বিদেশি কর্মী নিয়োগ করে মার্কিন নাগরিকদের চাকরির সুযোগ কমিয়ে দিচ্ছে। সিনেটর টিম শেহের ভাষায় এই কর্মসূচির অপব্যবহার বন্ধ করে মার্কিন কর্মীদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়াই নতুন আইনের উদ্দেশ্য। প্রস্তাবিত বিলে ট্রাম্প প্রশাসনের আগে ঘোষিত প্রতিটি H1B আবেদনের জন্য $1,00,000 ফি আইনগতভাবে বাধ্যতামূলক করার কথাও বলা হয়েছে। পাশাপাশি বর্তমান লটারি পদ্ধতি বাতিল করে বেতন ভিত্তিক নির্বাচন ব্যবস্থা চালুর প্রস্তাব রয়েছে। তৃতীয় পক্ষের স্টাফিং এজেন্সির মাধ্যমে নিয়োগ, একাধিক প্রতিষ্ঠানে একসঙ্গে কাজের সুযোগ এবং H1B ভিসাধারীদের গ্রিন কার্ডের জন্য আবেদন করার বর্তমান সুবিধাও সীমিত বা বাতিল করার কথাও বলা হয়েছে। এছাড়া পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে আনার সুযোগ বন্ধ হতে পারে। শুধু কর্ম ভিসা নয়, বিদেশি শিক্ষার্থীদের জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এই বিলে। অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং বা OTP কর্মসূচি বাতিল এবং নির্দিষ্ট এক্সচেঞ্জ ভিসাধারীদের কাজের অনুমতি প্রত্যাহারের প্রস্তাব রাখা হয়। একই সঙ্গে ফেডারেল সরকারি সংস্থাগুলোতে অভিবাসী ভিসাধারীদের নিয়োগে নিষেধাজ্ঞার কথাও বলা হয়েছে। তবে এসব পরিবর্তন কার্যকর হতে হলে বিলটি প্রথম সিনেট, এরপর প্রতিনিধি পরিষদে পাশ হয়ে প্রেসিডেন্টের স্বাক্ষর পেতে হবে। শিউলি রোসা, সময় সংবাদ। যে আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ভারতের জাতীয় রাজনীতিতে পরিচিতি দিয়েছিল, শেষ পর্যন্ত সেই আন্দোলনই হয়ে উঠল তার বিদায়ের কারণ। তার পদত্যাগের পর শিক্ষা মন্ত্রণালয়ের হাল ধরেছেন প্রহ্লাদ যোশী। রাজনৈতিক অতীতেও দুজনের মধ্যে স্পষ্ট রয়েছে মিল। এক আন্দোলন থেকে উত্থান, আরেক আন্দোলনের চাপে বিদায়। ভারতের শিক্ষা মন্ত্রণালয়ের ইতিহাস যেন পূর্ণ করল এক রাজনৈতিক বৃত্ত। প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়ে জাতীয় রাজনীতিতে পরিচিতি পেয়েছিলেন ধর্মেন্দ্র প্রধান। আরেক প্রশ্ন ফাঁস কেলেঙ্কারিকে কেন্দ্র করে দেশ জুড়ে ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করতে হলো সেই ধর্মেন্দ্রকেই। প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে আন্দোলনে ছিল ধর্মেন্দ্র প্রধানের রাজনৈতিক উত্থানের ভিত্তি। ছাত্র জীবনে RSS ঘনিষ্ঠ ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অর্থাৎ ABVPর মাধ্যমে রাজনীতিতে হাতেখড়ি হয় ধর্মেন্দ্র প্রধানের। পরে 1997 সালে উড়িষ্যায় কংগ্রেস সরকারের আমলে প্রশ্ন ফাঁসের অভিযোগ ঘিরে উত্তাল হয়ে ওঠে ছাত্র সমাজ। সাবেক মুখ্যমন্ত্রী জানকী বল্লভ পট্টনায়কের বাসভবনের সামনে প্রায় 1,500 শিক্ষার্থীর অবস্থান কর্মসূচির নেতৃত্ব দেন তৎকালীন ABVP নেতা ধর্মেন্দ্র প্রধান। সরকারের বিরুদ্ধে যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগ তুলে টানা আন্দোলন গড়ে তোলেন তিনি। আন্দোলনের শুরুটা শান্তিপূর্ণ হলেও পরে পুলিশের সঙ্গে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ভুবনেশ্বর। লাঠিচার্জে গুরুতর আহত হন ধর্মেন্দ্র প্রধান, ভেঙে যায় শরীরের একাধিক হাড়। আন্দোলনের সেই দৃঢ় নেতৃত্বই পরবর্তীতে তাকে বিজেপির অন্যতম সংগঠক, কেন্দ্রীয় মন্ত্রী এবং শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রীর আসনে পৌঁছে দেয়। তবে 3 দশক পর ইতিহাস যেন পূর্ণবৃত্তে ফিরে আসে। 2026 সালের জুনের শুরু থেকে নিট প্রশ্ন ফাঁস, শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি ও জবাবদিহির দাবিতে টানা আন্দোলন চলছিল দেশের বিভিন্ন প্রান্তে। একটাই দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। তৃতীয় দফা আলোচনার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠান ধর্মেন্দ্র প্রধান। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় তিনি দাবি করেন, শিক্ষার্থীদের স্বার্থ, দেশের স্থিতিশীলতা ও শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থা অটুট রাখতেই তিনি সরে দাঁড়িয়েছেন। এদিকে ইতিহাসের পালা বদলে ধর্মেন্দ্র প্রধানের উত্তরসূরি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিজেপি নেতা প্রহ্লাদ যোশী। তিনি এমন একজন নেতা যার রাজনৈতিক পরিচয়ের ভিত্তিও ছাত্র আন্দোলন। কর্ণাটকের এই সংসদ সদস্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আস্থাভাজন হিসেবে এর আগে সংসদীয় বিষয়, কয়লা ও খনি মন্ত্রণালয় সহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। রাজনীতিতে আসার আগে অল্প বয়সেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ RSS এর সঙ্গে যুক্ত হন তিনি। পরে RSS এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের মাধ্যমে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন। তবে নতুন দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন প্রহ্লাদ যোশী। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এমন পরিস্থিতিতে যোশীর সামনে সবচেয়ে বড় কাজ হবে দেশের পরীক্ষা ব্যবস্থার প্রতি শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থা ফিরিয়ে আনা। কাকলি আখতার, সময় সংবাদ। সকালের সময় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য শান্ত নেতৃত্বে 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফিরেছেন সৌম্য সরকার, জাকের আলী ও মুশফিক হাসান।
23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে টাইগাররা। 13 আগস্ট ডারউইন ও 22 আগস্ট মাকাইয়ে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। নাহিদ রানা, লিটন দাস ও শরীফুল ইসলামের মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটারের ইনজুরিতে এই মেগা সিরিজের আগে বেশ বিপাকে পড়েছিল টিম ম্যানেজমেন্ট। অবশেষে কিছুটা দেরিতে স্কোয়াড ঘোষণা করল বিসিবি। একাধিক ইনজুরিতে অস্ট্রেলিয়া সফরের আগে আবারও আলোচনায় বাংলাদেশের পাইপলাইন। প্রশ্ন উঠছে এইচপি কিংবা এ দলের ভূমিকা নিয়েও। তবে লম্বা সময় ঘরোয়া লিগে পারফর্ম করার পরও অনেক ক্রিকেটারদের সঠিক সুযোগ না দেওয়াতেই এই সমস্যায় পড়তে হয়েছে বলে মনে করেন বিসিবি কোচ রাজিন সালেহ। চোট আঘাত ক্রিকেটেরই অংশ, কিন্তু বাংলাদেশ ক্রিকেটে একটা ইনজুরি মানে নির্বাচকদের ওপর পাহাড় সমচাপ। সেখানে গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া সিরিজের আগে দলে একাধিক ইনজুরি, অথচ এই সফরে টাইগারদের যাওয়ার কথা ছিল শক্তিশালী দল নিয়ে। তবে হলো ঠিক উল্টো। বাংলাদেশ অজি সফরে যাচ্ছে গুরুত্বপূর্ণ বেশ কজন ক্রিকেটার ছাড়াই। তবে নাহিদ, লিটন, শরীফুলদের বিকল্পদের ওপর আদৌ কি ওই আস্থাটা রাখা যায়? তাই নতুন করে আবারও আলোচনায় বাংলাদেশের বেঞ্চ স্ট্রেংথ। প্রশ্ন উঠছে দেশের ক্রিকেটে কি ভূমিকা রাখছে এইচপি কিংবা এ দলের কোচেরা? কেন একজন বা দুজন মূল ক্রিকেটার না থাকলেই বিকল্প খুঁজতে হিমশিম খেতে হয় নির্বাচকদের? অস্ট্রেলিয়া সফরে যাবে, তাদেরকে যদি ইম্পর্টেন্ট যে বোলারগুলো আছে তাদেরকে যদি ব্রেক দেওয়া হতো খুব ভালো হতো। 2-1 প্লেয়ার ছাড়া সবই 19-20 ন্যাশনাল প্লেয়ারদের উপর আস্থা রাখতে পারে না। আমি মনে করি যে আমাদের যারা পাইপলাইনে যারা আছে তাদেরকেও আস্থা রাখতে পারে না। ঘরোয়া লিগে পারফর্ম করে জাতীয় দলে সুযোগ পেয়েও নিজেদের জায়গা পাকা করতে পারেননি এমন সমালোচনা আছে নাইম শেখ, জাকের আলীদের মতো অনেক ক্রিকেটারদের নিয়ে। যদিও রাজিনের মতে কঠিন সিরিজ নয়, জিম্বাবুয়ের মতো কম গুরুত্বপূর্ণ সিরিজগুলোতে পরখ করা উচিত ছিল তাদের। জাকের আলী বাংলাদেশ টিমে খেলার মতোই প্লেয়ার, সে প্রুভ করেছে এবং তার প্র্যাকটিস বা সেশন বা তার প্রিপারেশন অনেক ভালো এবং আমাদের সাথে যে কাজ করছে সে বাংলাদেশ টেস্ট কীভাবে খেলবে, বাংলাদেশ টেস্ট টিমে কীভাবে ঢুকবে এবং ভালো কামব্যাক করবে। এদিকে অস্ট্রেলিয়া সফরের সময় সাউথ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশে দল। নভেম্বরে আবার সেখানে প্রোটিয়াদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাবে জাতীয় দল। তাই শুধু ম্যাচ জেতা নয়, সেই সফরে এ দল থেকে নতুন কয়েকজন সুযোগ পেলে সেটাই হবে সফলতা। নেক্সট যে আমার ওয়ার্ল্ড কাপ যেটা আছে, এখান থেকে যেন আমাদের ওয়ানডে খেলা আছে, এ টিমের খেলা আছে, আমি মনে করি যেখান থেকে প্লেয়াররা সেই এক্সপিরিয়েন্সটা নিতে পারবে উইকেটের এবং এখান থেকে তারা তাদের গেমটা ডেভেলপ করতে পারবে। 1 আগস্ট সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে এ দলের এই ত্রিদেশীয় সিরিজের মিশন। ইউএস এর বিপক্ষেও খেলবে লাল সবুজ। আর 16 ও 23 আগস্ট সাউথ আফ্রিকার বিপক্ষে দুটি 4 দিনের ম্যাচ খেলবে বাংলাদেশে দল। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবারের মতো জনসমক্ষে এলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার রোজারিওতে নিজের মালিকানাধীন ক্লাবের খেলা দেখতে মাঠে হাজির হন এই সুপারস্টার। এলেমটেনের উপস্থিতিতে ভক্তদের মাঝে তৈরি হয় উন্মাদনা। এদিকে কোচ লিওনেল স্ক্যালোনিকে 2030 বিশ্বকাপ পর্যন্ত আলবি সেলেস্তেদের ডাগ আউটে দেখতে চান ভক্তরা। ছোট্ট একটি চুক্তিপত্রে বানিয়ে স্ক্যালোনিকে দিয়েছে এক খুদে ভক্ত। রোজারিওর অ্যান্তোনিও দি গিয়াকোমো স্টেডিয়ামে চুপিসারে হাজির লিওনেল মেসি। হুডি জ্যাকেট পরে চুপচাপ নিজ পরিবারের মালিকানাধীন ক্লাব লিওনেস এফসির ম্যাচ দেখতে থাকেন। প্রিমেরা সি লিগে তখন সেন্ট্রাল কর্দোবার বিপক্ষে লড়ছিল দলটি। মুহূর্তেই টের পেয়ে যান ভক্ত সমর্থকরা। মোবাইলে ছবি ফুটেজ ধারণ করতে শুরু করেন। রোজারিওর শীতের মাঝে যেন উষ্ণতা ছড়িয়ে দেয় সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের উপস্থিতি। বিশ্বকাপ শিরোপার খুব কাছে গিয়ে হৃদয় ভেঙেছে আর্জেন্টাইনদের। কান্না ভেজা চোখে সেদিন মাঠ ছেড়েছিলেন মেসি। এমনকি দলের সঙ্গে আর্জেন্টিনায় না ফিরে চলে যান মায়ামিতে। যদিও বাবার অসুস্থতার কারণে আবার তড়িঘড়ি করে দেশের বিমান ধরেন। নিউ জার্সির ফাইনালের পর এই প্রথম জনসমক্ষে এলেন লিও। তবে এবার আর অশ্রুসিক্ত নয়, হাসি মুখেই দেখা গেল তাকে। হয়তো ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ ট্রফি জয়ের স্বপ্ন ভঙ্গের বেদনা কাটিয়ে উঠছেন একটু একটু করে। মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে নানা মহলে নানা কথা। কেউ বলছেন আকাশি সাদা জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন এলেমটেন। কেউ বলছেন মহাতারকাকে রাজস্বিক বিদায় জানাতে বিশেষ ম্যাচ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। তবে 2022-এর বিশ্বকাপ জয়ী ফুটবলারকে বিদায় জানাতে এখনও যে প্রস্তুত নয় আর্জেন্টিনিয়ানরা। বর্তমান থেকে সাবেক মেসির সব সতীর্থই তাকে আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে অনুরোধ করছেন। এবার সে তালিকায় যুক্ত হলো আরেক সুপারস্টার আনহেল দি মারিয়ার নাম। এক সাক্ষাৎকারে তিনি বলেন, লিও যতদিন চায় খেলা চালিয়ে যাক। 39 বছর বয়সেও প্রমাণ করেছে এখনও সেরাদের একজন সে।
এবার শিরোপা জিততে না পারলেও দেশে ফিরে সবার ভালোবাসায় সিক্ত হচ্ছেন ফুটবলাররা। আবেগ ঘন মুহূর্তের সাক্ষী হচ্ছেন কোচ লিওনেল স্ক্যালোনিও। সান্তা ফে প্রদেশের শহর পুজাতোতে প্রায় প্রতিদিনই তার বাড়ির সামনে ভিড় করছেন ফ্যানরা। তবে ভালোবাসা প্রকাশে সবাইকে ছাড়িয়ে গেছেন এক খুদে ভক্ত। একটি ছোট্ট চুক্তিপত্র বানিয়ে স্ক্যালোনিকে দিয়েছে ফ্রাঙ্কো ওতাভিয়ানি নামের ওই ভক্ত, যেখানে লেখা ছিল 2030 বিশ্বকাপের জন্য চুক্তি। যদিও বিশ্বকাপ ফাইনাল শেষে স্ক্যালোনি ইঙ্গিত দিয়েছিলেন বছর শেষেই ছেড়ে দিতে পারেন দায়িত্ব। তবে ভক্তদের এমন অনুরোধ, ভালোবাসা কি ফেলতে পারবেন বিশ্বকাপ জয়ী এই কোচ? মাকসুম আলম খান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 1000 টাকা বললে যদি 300 টাকা চার্জ নিয়ে যায়, তাহলে আমার মতন ব্যক্তির অনেক কি খারাপ বছর আমার যুগ যায়, আমার বাপের যুগ যেতেছে, আমার পোলার যুগ যাবে, তাও তারা এই বিল মিটারের বিল নিবেই। বল একটা করে আরেকটা, তাহলে আমাদের জন্য তো খুব টাফ এগুলা। গলার কাঁটা বিদ্যুতের প্রিপেড মিটার চার্জ প্রত্যাহারের ঘোষণার পরও পকেট কাটছে গ্রাহকের। প্রতারণার দৃষ্টান্ত বলছেন বিশেষজ্ঞ, শিগগিরই সমাধানের আশ্বাস। অভ্যুত্থান ঠেকাতে জুলাইয়ের শেষ ভাগে বেপরোয়া ছিল সরকারি বাহিনী। আন্দোলন দমনে নির্যাতন চলে সমন্বয়কদের ওপর, গ্রেফতার হন হাজার হাজার মানুষ, রুখে দাঁড়ায় ছাত্র জনতা। এবং যুক্তরাষ্ট্রের ভিসা H-1B অন্তত 3 বছর বন্ধ রাখার উদ্যোগ ট্রাম্প প্রশাসনের। কঠোর নিয়ম আরোপের প্রস্তাব, সিনেটে বিল উত্থাপন, সীমিত হতে পারে গ্রিন কার্ডের সুযোগ। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন জিনাতারা জশোয়া। আলিশা, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।